আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিএম শফিক। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। পরমাণু দফতর সহ বিভিন্ন স্থানে ভয়াবহ সাইবার হামলার জন্য চীনকে দায়ী করলেন ট্রাম্প। পম্পেও দুষছেন রাশিয়াকে। করোনার টিকা আবিষ্কার ও দ্রুততম সময়ে নিয়ে আসার সব কৃতিত্ব দাবি ট্রাম্পের। ভ্যাকসিনের নাম ট্রাম্প টিকা রাখার প্রস্তাব। মহাকাশে আমেরিকান শ্রেষ্ঠত্ব নিশ্চিত করবে স্পেস ফোর্স। সদস্যরা পরিচিতি পাবেন গার্ডিয়ানস নামে। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোষণা। ১-১১ নিয়ে মুখ খুললেন সাবেক আমেরিকান রাষ্ট্রদূত বিউটেনিস। বাংলাদেশে রাজনীতি শুধু খেলা নয়, বিদ্বেষপূর্ণ খেলা বলে মন্তব্য। এবং ভারতের নতুন অযোধ্যা মসজিদের নকশা প্রকাশ। নির্মাণশৈলীতে পাশ্চাত্যের ছোঁয়া। মসজিদ চত্বরেই থাকছে হাসপাতাল ও বিশাল গ্রন্থাগার। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে চালানো সাইবার হামলার জন্য চীনকে দায়ী করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এমন সময় চীনকে দায়ী করে বক্তব্য দিলেন যখন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সহ গণমাধ্যমগুলো ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা ও গবেষণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের সাইবার হামলা সম্পর্কে প্রথম দিকে বেশ নীরব ছিলেন ট্রাম্প। এ নিয়ে ব্যাপক সমালোচনার বেশ দেরিতেই নিজের প্রতিক্রিয়া জানালেন এই প্রেসিডেন্ট। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, ভুয়া গণমাধ্যমগুলোর সাম্প্রতিক সাইবার হামলাকে বড় করে তুলে ধরার ব্যাপক চেষ্টা করেছেন। আমি এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, মূলধারার গণমাধ্যমগুলো যাকে দায়ী করে বক্তব্য দিচ্ছে সে হচ্ছে রাশিয়া। কারণ অর্থনৈতিক কারণে তারা যার নাম মুখে আনতে ভয় পায় সেটি হচ্ছে চীন। একটি বিদেশি সরকারের পৃষ্ঠপোষকতায় গত রোববার একটি হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলা চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানের তথ্য হাতিয়ে নিয়েছে। অর্থ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ সহ দেশটির পরমাণু স্থাপনাগুলোতে গত কয়েক সপ্তাহে বহু সাইবার হামলা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে রয়েছেন ফেডারেল কর্মকর্তারা। এর আগে ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করে পম্পেও বলেছেন, আমরা এটা পরিষ্কারভাবে বলতে পারি যে এই ঘটনায় রাশিয়ার হাত রয়েছে। তবে মস্কো কিভাবে এই হামলা চালিয়েছে বা কেন তাদের বিরুদ্ধেই অভিযোগ তোলা হলো এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। অপরদিকে রাশিয়া এই ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটি জানিয়েছে এ ধরনের হামলায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থাও হামলার শিকার হয়েছে। এর মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তর। পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এই প্রতিষ্ঠানে এই ধরনের সাইবার হামলা পরমাণু অস্ত্রের নিরাপত্তার জন্য চরম হুমকি বলে মনে করা হচ্ছে। তবে দেশটির জ্বালানি দপ্তর বলছে, পারমাণবিক অস্ত্রের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। জলবায়ু পরিবর্তনকে চরম সংকট হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, আমাদের নষ্ট করার মতো কোনো সময় নেই। বাইডেন প্যারিস চুক্তিতে আবার যোগ দেওয়ার জন্য আবেদন জানাবেন বলে জানিয়েছেন। তিনি শনিবার তার প্রশাসনের জলবায়ু ও পরিবেশ বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ডেলোয়ার স্টেটের উইলমিংটন শহরে রয়েছেন বাইডেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জো বাইডেন দেশের বনাঞ্চল পুড়ে যাওয়া, মৌসুমি ঝড়, খরা, বন্যার পরিবর্তনের
ভয়াবহ চিত্র তুলে ধরেন। গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, মিশিগানের সাবেক গভর্নর জেনিফার গ্রানহলম বাইডেন প্রশাসনে জ্বালানি মন্ত্রী হিসেবে যোগ দিতে পারেন। যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হিসেবে কৃষ্ণাঙ্গ আমেরিকান মাইকেল রিগান নিয়োগ পাচ্ছেন। Climate change is a direct threat to more than 2/3 of our military operational critical installations in the world, particularly in the United States. Just like we need to be a unified nation in response to COVID-19, we need a unified national response to climate change. যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল এখনও মেনে নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দনও জানাননি। নির্বাচনের অনেক দিন পর বাইডেনের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হলেও তাতে নানা প্রতিবন্ধকতার অভিযোগ উঠেছে সংবাদ মাধ্যমে। এর মধ্যে ট্রাম্পের ইশারায় সামরিক দফতর, পেন্টাগন ও বাইডেনের ক্ষমতা হস্তান্তর দলের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। বাইডেনের পক্ষ চাইছে ক্ষমতা হস্তান্তর আলোচনা নিরবিচ্ছিন্নভাবে চলুক, কিন্তু পেন্টাগন অকারণে 2 সপ্তাহ বিরতি নিতে চায় আলোচনায়, আর সেখানেই মতভেদ। বাইডেনের ক্ষমতা হস্তান্তর টিমের নির্বাহী পরিচালক ইয়াহনেস আব্রাহাম সাংবাদিকদের সঙ্গে জানান, আলোচনায় 2 সপ্তাহ বিরতি নিতে রাজি নন তারা। এ বিষয়ে পারস্পরিক সমঝোতা হয়নি। তিনি আরও বলেন, আসলে আমরা মনে করি হাতে বেশি সময় না থাকায় ব্রিফিং এবং অন্যান্য কাজ অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহামারী করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার ও দ্রুত তা নাগরিকদের সামনে নিয়ে আসার সব কৃতিত্ব দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এ কারণে পরাজিত, হতাশ, ভগ্ন হৃদয়ের ডোনাল্ড ট্রাম্পকে সান্ত্বনা দিতে তাকে কিছু বাহবা দিয়ে বিদায় করার দাবি তুলেছেন গোড়া রক্ষণশীলরা। কেউ কেউ এক ধাপ এগিয়ে ট্রাম্পকে সম্মান জানাতে করোনার টিকার নাম ট্রাম্প ভ্যাকসিন রাখারও প্রস্তাব দিয়েছেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। দিন ফুরিয়ে আসছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যদিও এখনও নির্বাচনে পরাজয় মানতে নারাজ তিনি। তার এই পরাজয়ের পেছনে অনেকেই করোনা ভাইরাস মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতা ও একগুঁয়েমিতাকে দায়ী করছেন। তবে করোনা নিয়ে শুরু থেকেই রঙ্গতামাশা করলেও মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থ তো নয়ই, উল্টো দারুণ সফল বলে নিজেকে বারবারই দাবি করছেন ট্রাম্প। বর্তমানে ফাইজার, বায়োএনটেক এবং মডার্নার টিকা করোনা বিপর্যয়ে নাকাল বিশ্ববাসীর কাছে আশার আলো নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রে এরই মধ্যেই ব্যাপকভাবে টিকা দেওয়া শুরু হয়েছে। ট্রাম্প নির্বাচনের আগেই ভ্যাকসিন অনুমোদনের জন্য জোর চেষ্টা করছিলেন, কিন্তু তা হয়নি। তবে টিকা আবিষ্কার এবং দ্রুততম সময়ের মধ্যে তা মানুষের জন্য নিয়ে আসার সব কৃতিত্ব নিজের বলে মনে করছেন ট্রাম্প। ইতিহাসের সবচেয়ে দ্রুততম সময়ে আমেরিকান জনগণ ও বিশ্ববাসীর জন্য এই কাজটি তার তত্ত্বাবধানে হয়েছে বলে দাবি করতে শুরু করেছেন তিনি। সাংবাদিকদের বলেছেন, করোনার টিকার কৃতিত্ব যেন জো বাইডেনকে দেওয়া না হয়। যুক্তরাষ্ট্রের সর্বত্র টিকা দেওয়া শুরু হলেও প্রেসিডেন্ট ট্রাম্প এই নিয়ে কখনো জনসমক্ষে আসছেন না। তিনি নিজে কখন টিকা নেবেন তা জানাননি এখনো। ট্রাম্পের অন্ধ সমর্থক রক্ষণশীল সংবাদ ভাষ্যকার জেরাল্ডো রিভেরা করোনা ভ্যাকসিনকে ট্রাম্প ভ্যাকসিন নামকরণের প্রস্তাব রেখেছেন। ফক্স নিউজের এক অনুষ্ঠানে রিভেরা বলেন, সবাই ট্রাম্পকে বিদায় নেওয়ার কথা বলছে। তাকে সম্মানের সঙ্গে বিদায় করার জন্য করোনার টিকার নামকরণ ট্রাম্পের নামে করা যেতে পারে। Why not name the vaccine the Trump? You know, make it like, have you gotten your Trump yet? No, it'd be a nice gesture to him. ট্রাম্পের সমর্থকরাও মনে করেন, এমন কৃতিত্ব ট্রাম্পকে দিলে বিষয়টি ভালো দেখাবে। চাকরিচ্যুত করে কাউকে বিদায় করার সময় ভালো কথা বলা, কৃতিত্ব দেওয়া পশ্চিমা সংস্কৃতির অংশ। ট্রাম্প টিকা নামকরণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপমানিত হয়ে ক্ষমতা ত্যাগের আগে একটা সান্ত্বনা হিসেবে কাজ করবে বলে তার সমর্থকেরা মনে করছেন। এতে ট্রাম্প সম্মানিত হবেন এবং সমর্থকেরাও সান্ত্বনা পাবেন। এই উদ্যোগ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার একটা প্রয়াসও হতে পারে বলে মনে করা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে আমেরিকান জনগণ স্মরণ করে ওবামা কেয়ার নামের স্বাস্থ্যসেবা আইনের জন্য। টিকার সঙ্গে নাম জড়িত করতে পারলে বিশ্বে এই কারণে ট্রাম্প স্মরণীয় হয়ে থাকবেন বলে মনে করেন তার সমর্থকেরা। ডোনাল্ড ট্রাম্প অবশ্য নোবেল পদক পাওয়ার স্বপ্ন দেখেন। এই নিয়ে তার সমর্থকেরা সুপারিশও করে থাকেন নোবেল কমিটির কাছে। করোনার টিকা ট্রাম্পের জন্য নোবেল পদকের আবেদন করার একটা সুযোগও তৈরি করবে বলে মনে করেন তার সমর্থকেরা। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। সুপ্রিম কোর্ট সেন্সাস বা আদমশুমারি নিয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিয়েছেন। লোক গণনায় নথিপত্রহীন অভিবাসীদের বাদ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনিক নির্দেশ জারি করেছিলেন।
নাগরিক অধিকার সংগঠন ও উদারনৈতিক স্টেটগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনার বিরুদ্ধে আদালতে মামলা করেছিল। শুক্রবার সুপ্রিম কোর্ট ৬-৩ সংখ্যাগরিষ্ঠতায় ট্রাম্পের নির্দেশনা বহাল রেখেছেন। ৬ জন রক্ষণশীল বিচারপতি নির্দেশনার পক্ষে এবং ৩ জন উদারনৈতিক বিচারপতি বিপক্ষে মতামত দেওয়ার মাধ্যমে সুপ্রিম কোর্টের স্পষ্ট বিভক্তির প্রতিফলন ঘটেছে। এই রায়ের ফলে জানুয়ারি মাসে আদমশুমারির বিবরণ কংগ্রেসে গ্রহণ করা হবে, যাতে যুক্তরাষ্ট্রে বসবাস করা নথিপত্রহীন অভিবাসীরা বাদ পড়বেন। ফলে অভিবাসী বহুল স্টেটগুলোতে কংগ্রেসের আসন সংখ্যা কমে যাবে। ফেডারেল সুযোগ সুবিধা ও অর্থ বরাদ্দে এর মারাত্মক প্রভাব পড়বে। এবার অন্য প্রসঙ্গ। $900 বিলিয়ন রিলিফ প্যাকেজ অনুমোদনে একমত হয়েছে কংগ্রেস। নিজেদের মধ্যকার মতাদর্শগত পার্থক্য দূর করে রিলিফ প্যাকেজ অনুমোদন দিতে চুক্তি করতে সম্মত হয়েছে শাসক ও বিরোধী দল। রিলিফ প্যাকেজ অনুমোদনের বিষয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। এই প্যাকেজের মাধ্যমে চাকরিহীনদের প্রতি সপ্তাহে $300, $600 সরাসরি অর্থ বিতরণ, ক্ষুদ্র ব্যবসায় ঋণ হিসেবে $330 বিলিয়ন, স্কুলগুলোর জন্য $80 বিলিয়ন এবং করোনার টিকা বিতরণে $1 বিলিয়ন ব্যয় হবে। যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনীর সদস্যদের নাম ঘোষণা করেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সশস্ত্র বাহিনীর নবগঠিত এই শাখাটির সদস্যরা পরিচিত হবেন গার্ডিয়ানস নামে। বাহিনীটির প্রথম বর্ষপূর্তিতে এই ঘোষণা দেন পেন্স। মহাকাশে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারে গত বছর স্পেস ফোর্স নামের এই বিশেষ বাহিনী গঠন করা হয়। বিস্তারিত দেখুন রিপোর্টে। মহাকাশে রাশিয়া ও চীনের হুমকি বাড়তে থাকায় গেল বছর মহাকাশ বাহিনী বা স্পেস ফোর্স গঠনের ঘোষণা দেয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সমন্বিত যুদ্ধ কমান্ডের অধীনে গঠন করা হয় এই বাহিনী। Welcome to the first anniversary of the United States Space Force. প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাহিনীটির আনুষ্ঠানিক নামকরণের পর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, প্রেসিডেন্টের পক্ষ থেকে এটা ঘোষণা করতে আমি সম্মানিত বোধ করছি যে মহাকাশ বাহিনীর সদস্যরা পরিচিত হবেন গার্ডিয়ানস হিসেবে। তিনি বলেন, সেনা সদস্য, নাবিক, বিমান সেনা, নৌবাহিনীর সদস্য এবং গার্ডিয়ানসরা আমাদের জাতিকে প্রজন্মের পর প্রজন্ম জুড়ে রক্ষা করে যাবে। Our determination under this president and with his extraordinary military leadership is to stay in the lead to defend America and defend our freedom from space. 2019 সালে সামরিক বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পর এই নতুন বাহিনী গঠন করে যুক্তরাষ্ট্র। সেই সময় নতুন এই বাহিনী গঠন সম্পর্কে ওয়াশিংটনে এক সামরিক ক্যাম্পে ট্রাম্প বলেন, নিকট ভবিষ্যতে মহাকাশে হবে নতুন যুদ্ধক্ষেত্র। তার মতে, জাতীয় নিরাপত্তা যখন গুরুতর হুমকির সম্মুখীন, মহাকাশে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। নতুন এই মহাকাশ বাহিনী যুক্তরাষ্ট্রের প্রতি অন্য দেশের আগ্রাসন হ্রাস করতে সহায়তা করবে। Space is the world's newest warfighting domain. Amid grave threats to our national security, American superiority in space is absolutely vital. নতুন এই বাহিনীর জন্য প্রথম বছর বাজেট বরাদ্দ করা হয় $40 মিলিয়ন। নবগঠিত এই বাহিনী অবশ্য এই মুহূর্তেই মহাশূন্যে গিয়ে সরাসরি যুদ্ধ করবে না, বরং মহাকাশে বিদ্যমান আমেরিকান সম্পদগুলো রক্ষার প্রতি বিশেষ মনোযোগী এই বাহিনী। যেমন যোগাযোগ ও পর্যবেক্ষণের জন্য স্থাপন করা শতাধিক স্যাটেলাইটের নিরাপত্তার দিকটি দেখভাল করছে এই বাহিনী। বিমান বাহিনী ও বেসামরিক 16,000 কর্মকর্তা নিয়ে এই মহাকাশ সামরিক বাহিনী গঠিত হয়। স্পেস ফোর্স বা মহাকাশ বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে গত 70 বছরের মধ্যে নতুন কোনো সামরিক বাহিনী। এই নয়া বাহিনী বিমান বাহিনীর আওতাধীন থেকে কাজ করছে। মেহেরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। বড় মেয়ে মালিয়া ওবামা প্রেম করছেন বলে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার মেয়ের প্রেমিক একজন ব্রিটিশ। করোনা ভাইরাস মহামারীর শুরুতে তার মেয়ের প্রেমিক ওবামার বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন। অবশ্য তিনি মালিয়ার প্রেমিকের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে এটি নিশ্চিত করেন তার মেয়ের প্রেমিক একজন ব্রিটিশ। মূলত তার কোয়ারেন্টাইনের কর্মকাণ্ড নিয়ে বলতে গিয়েই এটি প্রকাশ করেন তিনি। ওবামা বলেন, সে একজন ব্রিটিশ চমৎকার যুবক। মেয়েদের প্রেম নিয়ে চিন্তিত নন ওবামা। সন্তানেরা নিজের মতো করে জীবনযাপন করবে, এটাই চান তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে এর আগেও বলা হয় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া প্রেম করছেন, প্রেমিকের সঙ্গে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তার ব্রিটিশ প্রেমিক রোরি ফারকুহারসন, তিনি ব্রিটিশ এক ব্যাংক কর্মকর্তার ছেলে। এবার ইমিগ্রেশন আপডেট।
রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের পথ আরও কঠিন করে যাচ্ছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। 4 বছরের শাসন আমলে প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্রেশন নীতিমালাকে কঠোর থেকে কঠোরতর করতে 400-রও বেশি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এখন অভিবাসীদের কফিনে শেষ কোপটি মারলেন অ্যাসাইলাম বা আশ্রয় প্রার্থীদের জন্য দরজা প্রায় বন্ধ করে। আশ্রয় প্রার্থীদের নিয়ে ট্রাম্প প্রশাসন নতুন যেসব নিয়ম জারি করেছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, যারা আশ্রয় আবেদন করার পর আয়কর দেননি তাদের আবেদন নামঞ্জুর হবে। যেসব কারণ দেখিয়ে আশ্রয় প্রার্থনা করা হয়েছে তার প্রায় কমন বিষয় নিজ দেশে পারসিকিউশন বা হয়রানি ও রাজনৈতিকভাবে নির্যাতনের ভয়। এই পারসিকিউশনের নতুন ব্যাখ্যা প্রদান দেওয়া হয়েছে, অর্থাৎ সিভিয়ার পারসিকিউশন বা ভয়াবহ হয়রানি বা নির্যাতন হতে হবে। এছাড়া কোনো শুনানির সুযোগ না দিয়ে ইমিগ্রেশন বা অভিবাসন বিচারকেরা আশ্রয় প্রার্থিতা আবেদন নাকচ করতে পারবেন। নিউ ইয়র্কের আদালত থেকে ইমিগ্রেশন বিভাগ কোনো অভিবাসীকে গ্রেফতার করতে পারবে না। গভর্নর অ্যান্ড্রু কুমো 16 ডিসেম্বর এ নিয়ে নতুন আইনে স্বাক্ষর করেছেন। গত জুলাই মাসে নিউ ইয়র্ক স্টেট আইনসভায় এ নিয়ে খসড়া আইনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। এই আইনের ফলে যে কোনো অভিবাসীকে গ্রেফতারের আগে ইমিগ্রেশন বিভাগকে অবশ্যই আদালতের কাছ থেকে গ্রেফতারি পরোয়ানা পেতে হবে। শুধু প্রশাসনিক পরোয়ানা দিয়ে নিউ ইয়র্কে কোনো অভিবাসীকে অভিবাসন আইন লঙ্ঘনের জন্য গ্রেফতার করা যাবে না। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর আদালত ভবন থেকে অভিবাসীদের ব্যাপকভাবে গ্রেফতার করা হচ্ছিল। অভিবাসন আইন লঙ্ঘনের কারণে কোনো ধরনের বিচারকের আদেশ ছাড়াই আদালতে হাজিরা দিতে যাওয়া অনেক অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। অনেককে নিজের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন অন্তত নিউ ইয়র্কে আর সেই সুযোগ থাকলো না পুলিশ বা ইমিগ্রেশন বিভাগের। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে 1-11 নিয়ে মুখ খুললেন সাবেক আমেরিকান রাষ্ট্রদূত বিউটেনিস। বাংলাদেশে রাজনীতি শুধু খেলা নয়, বিদ্বেষপূর্ণ খেলা বলে মন্তব্য। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রীর যুক্তরাষ্ট্রে আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। ধর্ষণ সহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত রয় চার্লস ওয়ালার নামে এক সিরিয়াল রেপিস্টকে 897 বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরে। বিস্তারিত দেখুন রিপোর্টে। ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো কাউন্টির অ্যাটর্নি অফিস জানায় 15 বছর আগে গ্রেফতার করা হয়েছিল কুখ্যাত ওই সিরিয়াল রেপিস্ট 45 বছর বয়সী রয় চার্লস ওয়ালারকে। তার বিরুদ্ধে 1991 সাল থেকে 2006 সালের মধ্যে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় 9 জন নারীকে ধর্ষণ করার পাশাপাশি 46টি গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল। এছাড়া বিদেশি নাগরিকদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করানো সহ একাধিক অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে। 15 বছর ধরে সেই সমস্ত মামলার শুনানি চলার পর গত সেপ্টেম্বরে ওয়ালারকে দোষী সাব্যস্ত করেন ক্যালিফোর্নিয়ার একটি আদালত। এরপর নানান ধাপ পেরিয়ে 18 ডিসেম্বর বর্তমানে 60 বছর বয়সী ওয়ালারকে 897 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। স্যাক্রামেন্টো শহরের গোয়েন্দা বিভাগের মুখপাত্র আভিস বিরে বলেন, দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে নারীদের উপর নির্যাতন চালাতেন ওই ব্যক্তি। 15 বছর আগে নির্দিষ্ট খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তে তার বিরুদ্ধে একাধিক নারীকে ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়া যায়।
তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিউ ইয়র্কের করোনা পরিস্থিতি আবার নাজুক হয়ে উঠেছে। নিউ ইয়র্কে নতুন করে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। করোনায় 3 ঘন্টার ব্যবধানে প্রবাসী বাবা ছেলের মৃত্যু কমিউনিটির সবাইকে শোকস্তব্ধ করে দিয়েছে। মারা যাওয়া প্রবাসী বাবা ছেলে হলেন ইঞ্জিনিয়ার খায়রুজ্জামান ও তার ছেলে আবুল বাশার। 19 ডিসেম্বর সকালে নিউ ইয়র্কে তারা মারা যান। খায়রুজ্জামান ও আবুল বাশারের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। তারা নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। এর আগে 13 ডিসেম্বর করোনায় মারা যান লং আইল্যান্ডের নর্থ শোর এলএজের প্যাথোলজিক্যাল বিভাগের ভাইস চেয়ারপারসন ডাক্তার তৌফিকুল ইসলাম। তিনি স্ত্রী ও সন্তান রেখে গেছেন। তৌফিকুল নিউ ইয়র্ক কমিউনিটির প্রিয় মুখ ছিলেন। নিউ ইয়র্কে বাংলাদেশি চিকিৎসকদের মধ্যে তিনি উচ্চ পদে কাজ করতেন। এদিকে করোনায় সংক্রমিত হয়ে শতাধিক প্রবাসী নিউ ইয়র্ক নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। অনেকে ঘরে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ রকম বৃদ্ধি পেতে থাকায় লন্ডন সহ ইংল্যান্ডের বড় অংশে আবারও লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে বড়দিন ও নববর্ষের উৎসব। শনিবার প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার সকাল থেকে এই লকডাউন কার্যকর হচ্ছে। এর ফলে কয়েক মিলিয়ন মানুষ বিধিনিষেধের আওতায় এসেছে। লকডাউনের ফলে 4 স্তর বিশিষ্ট বিধিনিষেধ জারি করা হয়েছে। সেসব অঞ্চলের বাসিন্দাদের অবশ্যই বাড়িতে থাকতে হবে। এবারের লকডাউনে অগুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী বিক্রি করে এমন দোকানপাট এবং জিম বন্ধ থাকবে। যতটুকু সম্ভব বাসা থেকে কাজ করতে হবে এবং বিধিনিষেধভুক্ত অঞ্চলগুলোতে প্রবেশ বা বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। তবে খোলা থাকবে মসজিদ সহ উপাসনালয়। যুক্তরাজ্যে সম্প্রতি করোনা ভাইরাসের নতুন এক ধরন পাওয়া গেছে, যা নিয়ে উদ্বিগ্ন গবেষকরা। করোনা মহামারীর কারণে সারা বিশ্বেই ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো করোনার ধাক্কা সামলাতে পারছেন না। তারাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। শনিবার অ্যাপলের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 53টি এবং যুক্তরাজ্যে 16টি স্টোর বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবং যুক্তরাজ্যে নতুন করে কড়াকড়ি আরোপের কারণে সাময়িক সময়ের জন্য এসব স্টোর বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। এক বিবৃতিতে অ্যাপলের এক মুখপাত্র বলেন, পরিস্থিতির উন্নয়ন ঘটলে কর্মীদের আবারও কাজে ফিরিয়ে আনা হবে এবং গ্রাহকদের আবারও আগের মতোই সেবা দান করা হবে। তবে কবে নাগাদ অ্যাপল তাদের স্টোরগুলো আবারও খুলে দেবে সেই বিষয়টি নিশ্চিত করা হয়নি। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আলোচিত 1/11-এর সময় আমেরিকান রাষ্ট্রদূত ছিলেন প্যাট্রিসিয়া বিউটেনিস। অবসরের পর সম্প্রতি সে সময়কার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি। বলেছেন 1/11-তে 2 নেত্রীর অসহায়ত্বের কথা। সেই সঙ্গে বাংলাদেশের বিদ্বেষমূলক রাজনীতি, বিদেশি দূতাবাসে নেতাদের ধর্ণা দেওয়া সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে তার জবানিতে। দেখুন রিপোর্টে বিস্তারিত। প্যাট্রিসিয়া বিউটেনিস 2006 সালের 13 এপ্রিল থেকে 2007 সালের 23 জুন পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের শেষ দিকের সময় থেকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রথম কয়েক মাস তিনি বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। 2014 সালে যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসর যাওয়ার পর যুক্তরাষ্ট্র বিষয়ক ইতিহাস প্রকল্পকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্মরণ করেছেন 1/11-র সেই দিনগুলোর কথা। বিউটেনিস বলেন, ঢাকায় যাওয়ার পরপরই মনে হয়েছে যে এখানে সবাই তাকে রাজনীতিতে জড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে বুঝতে পেরেছেন যে এদেশে যুক্তরাষ্ট্রের প্রভাব কতটা। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতারা অব্যাহতভাবে তার সঙ্গে যোগাযোগ করতেন এবং তাদের অবস্থানের বিষয়ে কোনো না কোনো সমর্থন সহযোগিতা চাইতেন। এমনটি সব দেশেই হয় না। বিউটেনিস জানান, বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র উপস্থাপনের আনুষ্ঠানিকতা শেষে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন দেশের রাজনৈতিক ও ঐতিহাসিক কয়েকজন ব্যক্তির প্রতি তিনি শ্রদ্ধা জানাবেন। তিনি একই দিনে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানান, কিন্তু এর ফল খুব একটা ভালো হয়নি। বিএনপি মনে করেছিল শেখ হাসিনার পরিবার সেই সম্মান প্রাপ্য নয়। অন্যদিকে আওয়ামী লীগের অভিযোগ ছিল জিয়ার সমাধিতে যাওয়া নিয়ে।
শুরুতেই এমন অভিজ্ঞতা থেকে তিনি বুঝতে পেরেছিলেন রাজনীতির অবস্থা। বাংলাদেশের রাজনীতি শুধু খেলা নয়, বিদ্বেষপূর্ণ খেলা। সাক্ষাৎকার গ্রহণকারী এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় প্যাট্রিসিয়া বিউটেনিস বলেন, অনেকটাই এমন। রাজনৈতিক দলগুলোর পেশিশক্তি দেখানোর লোক আছে। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আদর্শিক খুব পার্থক্য নেই, অন্তত দৈনন্দিন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। বিউটেনিস স্মরণ করেন, বিএনপি তখনও ক্ষমতায়। তারা তাদের পছন্দের ব্যক্তিকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার ব্যবস্থা করছে। এমন সময় তার বাসায় ফোন বেজেই চলছে। সব রাজনৈতিক দল, গণমাধ্যম সবাই তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। বিউটেনিস বলেন, এক পর্যায়ে মনে হলো অদ্ভুত, আপনারা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করুন। অন্য সরকারগুলো আমাদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ আনে, আর বাংলাদেশের লোকজন কি করবে তা যেন আমরা ঠিক করে দেই, সেজন্য তারা আক্ষরিক অর্থেই দাবি জানায়। বিউটেনিস ১/১১ সময়কালে দুই নেত্রীর অসহায়ত্ব নিয়েও কথা বলেন। তিনি জানান, তৎকালীন বিরোধী নেতা শেখ হাসিনার মুক্তির জন্য দলের লোকজন বিদেশিদের সহায়তা চাইত। খালেদা জিয়ার প্রসঙ্গে সাবেক এক রাষ্ট্রদূত বলেন, কয়েকদিন আগেও যে নারী বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে ছিলেন, তাকেও যে সন্তানের মুক্তির জন্য একজন ভিনদেশী রাষ্ট্রদূতের হস্তক্ষেপ চাইতে হবে, এ বিষয়টি খুবই অবাক লেগেছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতাবান খালেদা জিয়া বিভিন্ন ইস্যুতে আমাদের অবস্থানকে অনেকটা তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, আর পরে তিনি তার সন্তানকে মুক্ত করতে আমাকে বলছেন। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তাইওয়ানের সঙ্গে সামরিক সম্পর্কের পরিণতির বিষয়ে বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। এরই মধ্যে তাইওয়ান উপকূলে একটি মার্কিন যুদ্ধজাহাজকে তাড়া দেওয়ার দাবি করেছে চীন। আর এই ঘটনাকে কেন্দ্র করে তাইওয়ান উপকূলে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। আরও দেখুন রিপোর্টে। শনিবার আমেরিকান যুদ্ধজাহাজটি তাইওয়ান উপকূলে ঢুকে পড়লে সেটিকে ধাওয়া করে চীনা সেনাবাহিনী। তাইওয়ানের স্বাধীনতার সমর্থকদের উস্কে দিতে এটি এসেছিল বলে চীনা সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। অনেকটা গায়ের জোরে তাইওয়ানকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে চীন। তাইওয়ান জলসীমা ব্যবহারের মাধ্যমে অস্ত্র বিক্রি এবং যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ প্রেরণে চীনা অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র অনেকটা প্রকাশ্যেই তাইওয়ানের স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপের কারণে ক্ষুব্ধ চীন। আমেরিকান নৌবাহিনী বলছে, গাইডেড মিসাইল ধ্বংসকারী ইউএসএস মুসলিন 19 ডিসেম্বর আন্তর্জাতিক নিয়ম অনুসারে তাইওয়ান স্ট্রেইট ট্রানজিট পরিচালনা করেছে। জাহাজটি তাইওয়ানের জলসীমার বাইরে দিয়ে খোলা ভারত সাগরে কার্যক্রম পরিচালনা করছিল। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। আজারবাইজানের সঙ্গে যুদ্ধে আর্মেনিয়ার পরাজয় হয়েছে অভিযোগ তুলে দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে ডিম ছুঁড়েছে বিক্ষুব্ধ জনগণ। শনিবার আজারবাইজানের সঙ্গে সংঘাতে নিহত আর্মেনিয়ার সেনাদের প্রতি সম্মান জানাতে শোকযাত্রায় অংশ নেন আর্মেনীয় প্রধানমন্ত্রী। এ সময় তাকে উদ্দেশ্য করে বিক্ষুব্ধরা ডিম ছুঁড়ে মারলে প্রধানমন্ত্রীকে ছাতা দিয়ে ঢেকে রাখেন নিরাপত্তারক্ষীরা। আর্মেনিয়ার বিরোধী দল দাবি করছে, রাশিয়ার মধ্যস্থতায় নাগার্নো কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে চুক্তির ফলে পাশিনিয়ানের অদক্ষতায় দায়ী। সংঘাত ও সেনা সদস্যদের মৃত্যুর জন্য তারা আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে। শনিবার 3 দিনের শোকযাত্রার প্রথম দিনে নেতৃত্ব দেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। ভারতে নতুন অযোধ্যা মসজিদের নকশা প্রকাশ, নির্মাণশৈলীতে পাশ্চাত্যের ছোঁয়া, মসজিদ চত্বরেই থাকছে হাসপাতাল ও বিশাল গ্রন্থাগার। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন?
বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। ভারতে ভেঙে ফেলা বাবরি মসজিদের বদলে অযোধ্যায় নতুন একটি মসজিদ নির্মাণের সবকিছু প্রায় চূড়ান্ত। এবার প্রকাশ করা হলো অত্যাধুনিক সেই দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্সের নকশা, যেখানে পাশ্চাত্য ধাঁচে বিশাল মসজিদ ছাড়াও থাকছে 300 বেডের হাসপাতাল, পাঠাগার ও বিশাল কমিউনিটি কিচেন, যাতে একসঙ্গে বহু মানুষের খাবার রান্না করা যায়। বিস্তারিত দেখুন রিপোর্টে। 1992 সালের 6 ডিসেম্বর ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি কর্মীরা। এ ঘটনার জেরে ভারত জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, যাতে 3000-এরও বেশি মানুষ নিহত হয়। দীর্ঘ প্রায় 27 বছর পর 2019 সালের 9 নভেম্বর দেশটির সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করেন। রায়ে অযোধ্যার বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণের আদেশ দেন বিচারক। একই সঙ্গে অযোধ্যাতেই বিকল্প কোনো স্থানে মুসলিমদের জন্য মসজিদ নির্মাণের ট্রাস্ট গঠন করে দেয়া হয়। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী অযোধ্যার ধানিপুরে 5 একর জমির উপর মসজিদ নির্মাণের ব্লুপ্রিন্ট প্রকাশ করেছে মসজিদ নির্মাণ ট্রাস্ট। নকশা অনুযায়ী মসজিদের সাথে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। থাকবে একটি গ্রন্থাগার ও কমিউনিটি কিচেন। প্রকাশিত নকশা অনুযায়ী মসজিদটির মাথায় বিশাল একটি গম্বুজ থাকলেও পাশ্চাত্য ধাঁচের নির্মাণশৈলী স্পষ্ট। মূল ভবনটিও আধুনিক স্থাপত্যের নিদর্শন। মসজিদের সঙ্গে থাকছে পার্কিং ব্যবস্থা। ভারতের সুন্নি ওয়াকফ বোর্ড দ্বারা গঠিত ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন IICF অযোধ্যায় মসজিদটি তৈরির দায়িত্বে রয়েছেন। প্রকল্পের দায়িত্বে থাকা স্থপতি অধ্যাপক SM আখতার বলেন, পুরো মসজিদটি সৌরশক্তি চালিত হবে। ভেতরের তাপমাত্রা বাড়ানো কমানোর স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকবে। মসজিদের সাথেই থাকবে 300 বেডের হাসপাতাল। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের আনা হবে। स्पेशली इसको हेल्थ कंडीशंस जो हैं वो सर्विसेज बहुत कम है हमारे पास। उस एरिया में ख़ासतौर से पाकिस्तान जो एरिया फैज़ाबाद का है, वहाँ पे तो बहुत ही कम है, मिनिमल है। वहाँ पे कोई सुपर स्पेशलिटी हॉस्पिटल या मल्टी स्पेशलिटी हॉस्पिटल नहीं है। तो हेल्थ सर्विसेज के लिए एक ये विजन हो सकता है कि वहाँ पे एक मल्टी स्पेशलिटी या हाई सुपर स्पेशलिटी कोई हॉस्पिटल हो। আগামী 26 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মসজিদটির নির্মাণ কাজ উদ্বোধন করা হবে। তবে এখনও মসজিদটির কোনো নামকরণ করা হয়নি। IICF নিশ্চিত করেছে কোনো রাজা বাদশার নামে এটির নামকরণ করা হবে না। প্রকল্পের পরামর্শদাতা অধ্যাপক পুষ্পেশ পান্ত বলছেন, সেখানে একটি জাদুঘর বা সংরক্ষণাগার থাকা জরুরি, যেখানে একজন কিউরেটর দায়িত্বে থাকবেন এবং ভারতের মুসলিম ঐতিহ্য এবং সংগ্রামের চিত্র সংরক্ষণ করা সম্ভব হবে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। ভারতে লাগাতার সাইবার হামলা চালাচ্ছে চীন। গত কয়েক মাসে দেশটির লক্ষাধিক নাগরিকের তথ্য হাতাতে সাইবার হামলা চালায় চীনা হ্যাকাররা। সাইবার নিরাপত্তা সংক্রান্ত সংস্থা সাইবার পিস ফাউন্ডেশনের একটি রিপোর্টে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, চীনের গুয়াংডং এবং হেনান প্রদেশের হ্যাকাররা ভারতের উৎসবের মৌসুমে কয়েক লক্ষ ভারতীয়ের তথ্য হাতাতে একাধিকবার হানা দেয়। সাধারণত গত অক্টোবর ও নভেম্বর এই 2 মাসই দেশে উৎসবের মৌসুম। সশরীরে কেনাকাটার তুলনায় করোনা আবহে অনেকেই অনলাইনে কেনাকাটার দিকে ঝুঁকেছেন। ক্রেতাদের টানতে একাধিক আকর্ষণীয় অফারও দেয় ই-কমার্স সংস্থাগুলো, আর ওই অফারকেই কাজে লাগিয়ে এই কাজ করেছে ওই হ্যাকাররা। এবার প্রবাস সংবাদ।
প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন কাতার এর আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনা ও করোনা স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। কাতারের রাজধানী দোহার নাজমায় আফগান রেস্টুরেন্ট হলরুমে জাতীয় সঙ্গীত ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী শামীমের সঞ্চালনায় এবং সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি কাতার শাখার সভাপতি হাজী বাশার সরকার, বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক AKM আমিনুল হক কাজল, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা হাজী রফিকুল ইসলাম, তাজুল ইসলাম, আবুল কালাম, টেলিভিশন চ্যানেল আল জাজিরা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইসহাক আহমেদ, দোহা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, ব্যবসায়ী ইসমাইল মুন্সি, গীতিকার জসিমউদ্দিন আকাশ, সাংবাদিক মোশাররফ হোসেন জনি, CM হাসান এবং প্রবাসী অধিকার সংগঠনের আকাশ সহ অনেকে। এবার খেলার সংবাদ। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করা রেকর্ডে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসি। শনিবার রাতে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে দারুণ হেডে গোল করে এই মাইলফলকে পা রাখেন আর্জেন্টাইন সুপারস্টার। স্বদেশি ক্লাব সান্তোসের হয়ে 1956 থেকে 1974 সালের মধ্যে 19 মৌসুমে 643 গোল করেছিলেন ব্রাজিলের হয়ে 3টি বিশ্বকাপ জেতা পেলে। মেসি এখন পর্যন্ত দেশের হয়ে একটি বিশ্বকাপ জিততে না পারলেও বার্সেলোনার প্রায় সব রেকর্ডই নিজের করে নিয়েছেন। ব্রাজিলের কিংবদন্তি পেলেকে ছুঁতে মেসির বরং লেগেছে 2 মৌসুম কম। 17 মৌসুমেই 643 গোলের মাইল ফলক ছুঁয়েছেন বার্সার সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। পেলে ভদ্রতার খাতিরে ছোটখাটো একটা অভিনন্দন বার্তা দিয়েই দায় সারাতে পারতেন, কিন্তু ব্রাজিলের জীবন্ত কিংবদন্তি এমনটা করলেন না। তার এত পুরনো এক রেকর্ড ছুঁয়ে ফেলায় বরং মেসিকে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসালেন পেলে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লিখলেন বড়সড় অভিনন্দন বার্তা। এবার সংস্কৃতি সংবাদ। নেটফ্লিক্সের জন্য নির্মিত হতে যাচ্ছে বিশাল বাজেটের সিনেমা দ্য গ্রে ম্যান। সিনেমাটি প্রযোজনা করবেন অ্যাভেঞ্জার্স অ্যান্ড গেম খ্যাত জুটি অ্যান্থনি ও জো রুসো। বিগ বাজেটের সেই সিনেমাতেই যুক্ত হলেন ভারতের দক্ষিণী ছবির অভিনেতা ধানুষ। শুক্রবার ধানুষ এক টুইট বার্তায় লিখেন, রুসো ব্রাদার্স প্রযোজিত এবং রায়ান গসলিন এবং ক্রিস ইভান্স অভিনীত নেটফ্লিক্সের দ্য গ্রে ম্যানে অভিনয় করতে যাচ্ছি। এটা সত্যি খুব আনন্দের। অ্যাকশনধর্মী এই সিনেমার অংশ হতে পারাটা আমার জীবনের বিশাল এক অভিজ্ঞতা ও প্রাপ্তি হবে। সিনেমাটিতে ক্রিস ইভান্স, রায়ান গসলিন ও আনা ডি আর্মাসের মতো হলিউড সুপারস্টারদের সঙ্গে অভিনয়ের সুযোগ পাচ্ছেন তিনি। মার্ক গ্রানির উপন্যাস অবলম্বনে এই অ্যাকশন স্পাই থ্রিলারটি নির্মিত হবে। সিনেমাটির বাজেট হবে প্রায় $200 মিলিয়ন। আগামী জানুয়ারিতে লস অ্যাঞ্জেলসে সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা আছে নির্মাতাদের। দর্শক, চলুন এবার জেনে নেই এ সপ্তাহে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত কয়েকটি বাংলা সাপ্তাহিক পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। বুধবার প্রকাশিত পত্রিকা ঠিকানার প্রধান খবর, ডান বাম সমান্তরালে আওয়ামী লীগ বিএনপি, হেফাজতে সরকারের ফের ছক্কা। ঠিকানার আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, আমেরিকায় করোনা সংক্রমণ বাড়ছে, লাফিয়ে লাফিয়ে ব্যাপক হারে আক্রান্ত হচ্ছেন বাংলাদেশিরা। শনিবার প্রকাশিত বাঙালি পত্রিকার প্রধান শিরোনাম, $1200 চেক নিয়ে জটিলতা, তবুও সিনেটরদের আশাবাদ রবিবার পাশ হচ্ছে স্টিমুলাস বিল। বাঙালির আরেকটি উল্লেখযোগ্য খবর, জো বাইডেন প্রেসিডেন্ট হচ্ছেন খবর পেয়ে আবার অ্যাসাইলাম প্রার্থীদের কাফেলা আসা শুরু। শুক্রবার প্রকাশিত আজকাল তাদের প্রধান শিরোনাম করেছে, জানুয়ারিতেই ভ্যাকসিন পাবে নিউ ইয়র্কবাসী। আজকালের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, কি ঘটতে যাচ্ছে 6 জানুয়ারি। শনিবার প্রকাশিত সাপ্তাহিক পরিচয়ের প্রধান শিরোনাম, ট্রাম্পের শেষ ট্রাম্প কার্ড 6 জানুয়ারি, রাজনীতি থেকে কি বিদায় নিচ্ছেন ট্রাম্প। পরিচয়ের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, প্রস্তুতি সেরে টিকার অপেক্ষায় বাংলাদেশ, টিকায় একদিনে অনেক সুখবর। শুক্রবার প্রকাশিত প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের প্রধান খবর, যুক্তরাষ্ট্রে টিকা দিচ্ছে, সংক্রমণও বাড়ছে। প্রথম আলোর আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, পরাজয় না মেনে কি পাচ্ছেন ট্রাম্প।
বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের প্রধান শিরোনাম, টিকা প্রয়োগের মাঝেও যুক্তরাষ্ট্রে করোনার ভয়াবহ রূপ। বাংলাদেশ প্রতিদিনের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, যুক্তরাষ্ট্র বিএনপিতে পদ বাণিজ্য, জড়িতদের চিহ্নিত করার দাবি। সাপ্তাহিক বাংলাদেশের প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্রে মার্চে সবার জন্য ভ্যাকসিন। বাংলাদেশের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, নিউ ইয়র্ক সিটি ছাড়ল 70,000 মানুষ। সাপ্তাহিক প্রবাসের প্রধান শিরোনাম, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি। প্রবাসের আরেকটি উল্লেখযোগ্য খবর, হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠক। সাপ্তাহিক নবযুগের প্রধান শিরোনাম, স্টিমুলাসের দিকে চেয়ে আছে আমেরিকানরা। নবযুগের আরেকটি উল্লেখযোগ্য খবর, বাইডেনের স্বপ্নের দূরত্ব আর মাত্র 32 দিন। দর্শক, এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পরমাণু দফতর সহ বিভিন্ন স্থানে ভয়াবহ সাইবার হামলার জন্য চীনকে দায়ী করলেন ট্রাম্প। পম্পেও দুষছেন রাশিয়াকে। করোনার টিকা আবিষ্কার ও দ্রুততম সময়ে নিয়ে আসার সব কৃতিত্ব দাবি ট্রাম্পের। ভ্যাকসিনের নাম ট্রাম্প টিকা রাখার প্রস্তাব। মহাকাশে আমেরিকান শ্রেষ্ঠত্ব নিশ্চিত করবে স্পেস ফোর্স। সদস্যরা পরিচিতি পাবেন গার্ডিয়ান্স নামে। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোষণা। 1-11 নিয়ে মুখ খুললেন সাবেক আমেরিকান রাষ্ট্রদূত বিউটেনিস। বাংলাদেশে রাজনীতি শুধু খেলা নয়, বিদ্বেষপূর্ণ খেলা বলে মন্তব্য। এবং ভারতের নতুন অযোধ্যা মসজিদের নকশা প্রকাশ। নির্মাণশৈলীতে পাশ্চাত্যের ছোঁয়া। মসজিদ চত্বরেই থাকছে হাসপাতাল ও বিশাল গ্রন্থাগার। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টায় এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টায় এবং বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময়ে সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।